ছোটবেলায় সাঁতার না জানার জন্য যে ছেলেটি ডুবে যাচ্ছিল সেই ছেলে বড় হয়ে এক রহস্য উন্মোচন করতে সামান্য একটি বাঁশ এবং কাঠের তৈরি ভেলায় করে পাড়ি দিচ্ছিল প্রায় ৮,০০০ কিলোমিটার বিশাল সমুদ্র। তবে এই যাত্রা তাদের জীবনে এক ভয়ঙ্কর কাল হয়ে দাঁড়ায়। সমুদ্রের মাঝে তাদের বড় বড় ঝড়ের সাথে লড়াই করতে হয়। এছাড়া খাবার সংকট এবং পানির সামুদ্রিক হাঙররা তো রয়েছেই। এখন আপনার মনে হতে পারে তারা এমন কাজ কেন করেছে এবং শেষ পর্যন্ত তারা কি বিশাল সমুদ্রে পাড়ি দিতে পেরেছিল? এই সবকিছুর উত্তর জানতে হলে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিও। সত্য কাহিনীর উপর ভিত্তি করে নির্মাণ করা মুভির নাম হচ্ছে কন্টিকি, যা ২০১২ সালে রিলিজ করা হয়েছিল। তো বন্ধুরা, শুরু করা যাক। সময়টা তখন ১৯৩০-এর দশক। এই গ্রামের ভেতর কয়েকটা ছোট বাচ্চাকে আমরা দেখতে পারি, যারা বরফের মাঝে খেলাধুলা করছিল। এমন সময় দেখা যায় বরফের পানির একদম উপরে বরফ কাটার একটা অস্ত্র পড়ে আছে। কিন্তু সমস্যা হলো তাদের মাঝে কেউ সাহস পাচ্ছে না সেখানে গিয়ে নিয়ে আসার। তবে তাদের মাঝে থরা নামে একজন ছেলে সাহস দেখিয়েই সেই অস্ত্র পর্যন্ত চলে যায়। কিন্তু আসার সময় এখান থেকে যখনই সে আবারও ফিরে আসবে, এমন সময় হঠাৎ করে এই বরফের উপর তার পা পিছলে যায় এবং নিমিষেই থর ঠান্ডা পানির ভেতরে পড়ে গিয়েছিল। কিন্তু উপরে থাকা বাকি বাচ্চারা তাড়াতাড়ি করে থরকে কোনোভাবে আবারও উপরে তুলে নিয়ে আসে। এ যাত্রায় সে বেঁচে যায়। যাই হোক, এরপর যখন থরকে তার বাড়িতে নিয়ে আসা হয় তখন তার বাবা তাকে বকাবকি করছিল এবং তার বাবা থরকে বলছিল, তুমি আমাকে ওয়াদা করো এরকম কাজ তুমি আর কখনোই করবে না। এদিকে বিছানায় শুয়ে থর শুধু তার বাবার কথা শুনে যাচ্ছিল। সে তার কোনো কথার উত্তরই দেয়নি। এরপর এখান থেকে কাহিনী চলে আসে প্রায় ২০ বছর পরে, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম থর একটি ট্রাভেল কোম্পানির সাথে কাজ করে। তার কাজ হলো বিভিন্ন জায়গায় কিংবা দ্বীপের ভিতরে গিয়ে সেখানকার আদিবাসী মানুষের সাথে কথা বলা, তাদের জীবন সম্পর্কে জানা এবং এগুলো দিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করা। এই কাজের জন্য তার গার্লফ্রেন্ড তাকে সাহায্য করে। তবে এবার তারা দুইজন পলিনেশিয়ায় থাকা একটি ছোট্ট দ্বীপের ভেতরে এসেছে এখানকার আদিবাসী মানুষদের সাথে কথা বলার জন্য। তাদের জীবনমান নিয়ে তারা একটি ডকুমেন্টারি তৈরি করবে। এখানে থরের সাথে তার গার্লফ্রেন্ডও ছিল। একদিন রাতের বেলা তারা দুইজন সেখানকারই একজন আদিবাসী লোকের সাথে বসে গল্প করছিল। এমন সময় থর লোকটিকে জিজ্ঞাসা করে, আপনারা এই দ্বীপের মাঝে কিভাবে আসলেন? বৃদ্ধ লোকটি বলছিল, আমাদের ঈশ্বরের ছেলে টিকি, সে আমাদের এখানে নিয়ে এসেছিল, যাকে বলা হয় দ্য সন অফ গড। এর মানে হলো ঈশ্বরের ছেলে। সেদিন থেকে আজ পর্যন্ত আমরা এই দ্বীপের মাঝেই থাকি। এরপর থরকে সাথে নিয়ে বৃদ্ধ লোকটি জঙ্গলের ভিতরে আসে। এখানে আমরা সেই দেবতার এক বিশাল মূর্তি দেখতে পারি, যা হয়তো তারা নিজেরাই বানিয়েছিল। তারা হয়তো সাউথ আমেরিকার কোনো এক জায়গা থেকে এসেছে। একথা তাকে তার আদি বংশের কেউ একজন বলে গিয়েছিল। কিন্তু এখানে যখন তাদের আদি বইগুলোকে পড়ে দেখা হয়, সেখানে পরিষ্কার করে লেখা ছিল তারা এশিয়ার কোনো এক জায়গা থেকে এসেছে। তবে এই ব্যাপারে লোকটি থরকে শিওর ভাবে কিছু বলতে পারছে না, তারা আসলে কোথা থেকে এসেছিল। এভাবে তাদের সাথে অনেক কথা বলার পর থর এবং তার গার্লফ্রেন্ড আবারও শহরে ফিরে আসে। কিন্তু শহরে আসার পরেও কেন জানি থর সেই বৃদ্ধ লোকটির বলা কথাগুলো ভুলতে পারছে না। তার মনের মাঝে বারবার একই প্রশ্নগুলো জাগছিল, তারা কোথা থেকে এখানে এসেছে আর কেনই বা তারা এই দ্বীপের মাঝে আসলো। এভাবে করে প্রায় ১০ বছর পার হয়ে যায় এবং সময়টা এখন চলছে ১৯৪৭ সাল। কিন্তু আজ এত বছর পার হয়ে যাওয়ার পরেও থর সেই পুরোনো দিনের কথাগুলো ভুলতে পারেনি। গত ১০ বছরে সে খুঁজে বের করে ফেলেছে সে আদিবাসীগুলো আসলে কোথা থেকে এসেছিল। আর এখানে আমরা জানতে পারি সেই বৃদ্ধ লোকটির বলে যাওয়া কথাই ঠিক ছিল। তারা এই দ্বীপের মাঝে দক্ষিণ আমেরিকার কোনো এক জায়গা থেকে এসেছিল। সেই সাথে এতদিনের থর তাদের জীবন নিয়ে একটি বইও লিখে ফেলেছে, যা এখন শুধুমাত্র পাবলিশ করাই বাকি। এজন্য আজ তাদের শহরের এক নামি দামি বই পাবলিশার ব্যক্তির কাছে আসে। থর এখানে তাকে সবকিছু খুলে বলছিল। তার বইয়ের ভেতরে লেখা সব থিওরি এবং প্রয়োজনীয় কয়েকটা যুক্তিপত্র সে তাকে দেখায়। কিন্তু এখানে লোকটি থরের কথা শুনে তাকে সরাসরি না করে দেয়। এই বইকে পাবলিশ করতে পারবে না, এটা সে জানিয়ে দেয়। এর কারণ হলো থরের লেখা সমস্ত থিওরি এবং যুক্তিপত্রগুলোর কোনো কিছুই সঠিক নয়। সে থরকে বলছিল আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দক্ষিণ আমেরিকার মানুষদের কাছে এমন কোনো নৌকা বা যানবাহন ছিল না যা দিয়ে তারা এই বিশাল সমুদ্র পার করতে পারে। তবে দক্ষিণ এশিয়ার মানুষের কাছে এমন ব্যবস্থা ছিল। এজন্য আমার মনে হচ্ছে তোমার বলার সমস্ত থিওরিগুলোই ভুল, এগুলোর কোনো ভিত্তি নেই। সে আদিবাসীরা দক্ষিণ এশিয়া থেকেই পলিনেশিয়ার এই দ্বীপে আসে। তোমার এই ফালতু যুক্তিগুলোকে তুমি আগে পরিবর্তন করো। তবে এদিকে থর তার যুক্তিতে কোনোভাবেই পরিবর্তন করতে চায় না। সে লোকটিকে বলছিল আদিবাসীরা একটি কাঠের তৈরি ভেলায় করে সমুদ্র পাড়ি দিয়েছিল। থরের এমন কথা শুনে তারা সবাই জোরে জোরে হাসতে শুরু করে, কারণ এই বিশাল সমুদ্র সামান্য একটি ভেলায় করে কিভাবে পাড়ি দেওয়া সম্ভব, যেখানে প্রায় সময়ে বড় বড় নৌকাগুলো এই ঝড়ের কবলে পড়ে ডুবে যায়, আর এটা তো সামান্য একটি কাঠের ভেলা। তবে অনেক কথা বলার পরে সেই পাবলিশার থরকে একটা অফার করে, তুমি
তুমি যদি নিজে সামান্য একটি ভেলায় করে বিশাল সমুদ্র পাড়ি দিয়ে পলিনেশিয়ায় আসতে পারো, তাহলে আমরা সবাই তোমার কথা মেনে নিব এবং তোমার লেখা বইকেও পাবলিশ করব, কোনো প্রকার টাকা ছাড়াই। রাগের মাথায় থর নিজেও লোকটির কথায় রাজি হয়ে যায়, কিন্তু সে কি সামান্য একটি ভেলায় করে বিশাল সমুদ্র পাড়ি দিতে পারবে? দেখা যাক শেষ পর্যন্ত তার সাথে কি হয়। এরপর থর এখান থেকে চলে আসে একটি প্রাইভেট কোম্পানিতে। এই কোম্পানির মালিকের কাছে এসে কিছু ফান্ডিং চাচ্ছিল, যা তার এই বিশাল যাত্রায় খরচ হবে। কিন্তু আগের বারের মতো থরকে হতাশ হতে হলো। এই কোম্পানির মালিক নিজেও থরের কথা বিশ্বাস করছিল না। থর এখানে তাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করলেও সে তার কোনো কথাই শুনতে রাজি ছিল না। কোনো উপায় না পেয়ে থর এখান থেকে সমুদ্রের কিনারে একটি মদের বারে চলে আসে। দেখা যায় অনেক জেলেরা এখানে বসে মদ পান করছে। থরের পরিকল্পনা ছিল এখান থেকে কয়েকজনকে সে তার সাথে নিবে। এজন্য টেবিলে বসে তার ভেলার একটি চিত্র সবাইকে সে দেখাচ্ছিল এবং তাদের বলে, এই যে নৌকাটি তোমরা দেখতে পাচ্ছ, এর নাম হলো কন্টেকি। এই ভেলায় করে আমি সাউথ আমেরিকা থেকে পলিনেশিয়ায় যেতে চাই। প্রায় ৮,০০০ কিলোমিটার বিশাল সমুদ্র। তোমরা কি কেউ আমার সাথে এই যাত্রায় যেতে চাও? থরের এই কথা শুনে সবাই অবাক হয়ে উঠলেও এদের মাঝে একজন যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু এর মাঝে তার কিছু শর্ত রয়েছে। সে বলে, আমি তোমার সাথে যাব, কিন্তু তোমার এই বোটের নকশা আগে পরিবর্তন করতে হবে, কারণ সামান্য এই বাঁধ দিয়ে কখনোই আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া সম্ভব না। তোমাকে আধুনিক কোনো বোটের ব্যবস্থা করতে হবে। কিন্তু থর তো আর এখানে আধুনিক কোনো জিনিস ব্যবহার করতে পারবে না। এজন্য নিরাশ হয়ে থর এখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় রাস্তার মাঝে হারমোন নামের একজন ব্যক্তি তাকে ডাক দেয়। সে থরকে বলে, আমি বারের ভেতরে তোমার সব কথাগুলোই শুনেছিলাম, এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথেই যেতে চাই। তোমার তৈরি করা নকশা দেখে আমি বুঝতে পেরেছি এই কাজ আমরা করতে পারবো। আসলে এদিকে হরমোন তার জীবন নিয়ে অনেকটাই হতাশায় ভুগছিল। সে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হওয়ার পরেও গত কয়েক বছরে তেমন কিছুই সে করতে পারেনি। এজন্য তার জীবনে সে এমন একটি রোমাঞ্চকর যাত্রাই করতে চাচ্ছিল, যা দিয়ে তার এই হতাশা দূর হবে। এদিকে তো হরমোনের কথা শুনে থর মনে মনে চিন্তা করছিল সে কি আসলে তার সাথে যাবে নাকি শুধু শুধু তার সময় নষ্ট করছে। তবে হারমোন তাকে ভরসা দেয় সে আসলেই এই যাত্রায় তার সাথে যেতে চায়। এভাবে থর তার যাত্রার প্রথম সাথীর ব্যবস্থা করে ফেলে। বাড়িতে এসে সে ফোনের মাধ্যমে তার স্ত্রীকে কল করে, যে আজ থেকে 10 বছর আগে তার গার্লফ্রেন্ড ছিল। এখানে থর তাকে বলছিল এই ক্রিসমাসের ভিতরে সে বাড়িতে আসতে পারবে না, কারণ সে পেরু থেকে পলিনেশিয়ায় যাচ্ছে, তাও আবার সামান্য একটি ভেলায় করে। থরের মুখে এই কথা শোনা মাত্রই তার স্ত্রী অনেকটাই চিন্তায় পড়ে যায়। এমনও তো হতে পারে এই যাত্রায় থর আর কোনোদিনও ফিরে আসবে না। এখানে সে থরকে বারবার না করার পরেও থর তার কোনো কথাই শোনেনি। উল্টো সে তার স্ত্রীকে বোঝায় এই যাত্রার পেছনে তার মোট 10 বছর নষ্ট হয়ে গেছে। সে যদি এখন না যায় তাহলে সারা জীবন তার আফসোস থেকেই যাবে। কিন্তু তার স্ত্রী তাকে বলছিল, তুমি তো সাঁতারও জানো না, তাহলে এত বড় সমুদ্র তুমি কিভাবে পার করবে? এদিকে থর আর কোনো কথা না বলেই ফোন কেটে দেয় এবং পরদিন সকালে হারমোনকে সাথে নিয়ে পেরু শহরের একটি সমুদ্র বন্দরে চলে আসে, যেখান থেকে তারা যাত্রা শুরু করবে। সমুদ্রের কিনারে দাঁড়িয়ে থর সবাইকে কিছু নির্দেশনা দিচ্ছিল। এখানে তাদের ভেলাটি তারা কিভাবে বানাবে এবং সেই সাথে বলে আমাদের এই নৌকা বানাতে যেন কোনো প্রকার আধুনিক যন্ত্রের ব্যবহার করা না হয়, শুধুমাত্র বাঁশ, লাঠি এবং রশির ব্যবহার করতে হবে। তারা সবাই থরের বলা কথা বুঝতে পারে এবং সেই সাথে যার যার কাজে লেগে যায়। এদিকে থর এখনো পর্যন্ত কোনো ফান্ডিং এর ব্যবস্থা করতে পারেনি। তাকে আগে তো কোনো ফান্ডিং এর ব্যবস্থা করতে হবে, কারণ এই যাত্রায় তাদের অনেক টাকার দরকার হতে পারে। এজন্য পেরু শহরে থাকা একজন ধনী ব্যক্তির কাছে থর চলে আসে আর তাকে এই সবকিছু সে খুলেও বলছিল তারা কিভাবে এই বিশাল সমুদ্র পাড়ি দিবে। কিন্তু থরের এই প্রস্তাব লোকটির পছন্দ হয়নি। তবে অনেক কথা বোঝানোর পরে লোকটি শেষ পর্যন্ত থরকে টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এই কাজের মধ্য দিয়ে থরের সব ব্যবস্থা প্রায় শেষ হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা ছিল ভেলা তৈরি করার, যার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে থর এবং তাদের এই যাত্রার কথা রাতারাতি সব জায়গায় ছড়িয়ে পড়ে। কয়েকদিন পার না হতেই বিভিন্ন মানুষ থরের সাথে দেখা করার জন্য আসছিল। তবে এদের মাঝে একজন এথনোগ্রাফার ছিল, যে বিভিন্ন জায়গায় গিয়ে সেই জায়গার ডকুমেন্টারি তৈরি করে। আর এখানে এইভাবে সে নিজেও থরের সাথে যেতে চায়। সে তাদের এই রোমাঞ্চকর যাত্রার একটি ডকুমেন্টারি তৈরি করবে। এর মানে থরের সাথে আর একজন সঙ্গী যুক্ত হয়ে গেল। তারা এখনো পর্যন্ত এই যাত্রায় মোট 6 জন যাবে। এরপর টানা 3 মাস কঠোর পরিশ্রম করার পরে শেষ পর্যন্ত তাদের ভেলা তারা বানিয়ে ফেলেছে। এখানে তারা ঠিক একইভাবে প্রায় সবকিছুই তৈরি করেছিল যা আজ থেকে প্রায় 1500 বছর আগে সেই আদিবাসী লোকগুলো করেছে। এখন শুধু সেই দিনের অপেক্ষা যেদিন তারা এখান থেকে পলিনেশিয়ার উদ্দেশ্যে বের হবে। এরপর একদিন সকাল থেকে শুরু হয় তাদের যাত্রার প্রস্তুতি। থর সহ মোট 6 জনই ভেলায় গিয়ে উঠে পড়ে। এদিকে সমুদ্র বন্দরে হাজারো মানুষের ঢল নেমেছিল
তাদের সবাইকে বিদায় জানানোর জন্য। শহরের প্রায় সবাই তাদের এই শেষ যাত্রা দেখার জন্য আসে। এরপর ধীরে ধীরে করে তারা বন্দর থেকে অনেকটাই দূরে চলে আসে। এরপর চারপাশে বিশাল সমুদ্র ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এই যাত্রায় থর তাদের সাথে একটি রেডিও নিয়েছিল, যেন দেশের মাঝের খবর তারা শুনতে পারে। এখানে তাদের সাথে নিয়ে আসা খাবারগুলো তারা সবাই মিলে একসাথে বসে খায়। তবে একদিন পার হতে না হতেই রাতের বেলায় বিশাল এক তুফান তাদের উপর হামলে পড়ে। সমুদ্রের মাঝে এই ঝড় নতুন কোনো বিষয় না, কিন্তু সমস্যা হলো ঝড়ের গতি এতটাই ভয়ানক হয়ে ওঠে, নিমিষেই নৌকার ব্যালেন্স তারা হারিয়ে ফেলে। সমুদ্রের বড় বড় ঢেউ তাদের বারবার এক পাশ থেকে অন্য পাশে ধাক্কা দিয়ে নিয়ে যায়। এখানে তারা যেভাবে পারছিল শক্ত করে নৌকার কাঠ এবং লাঠি ধরে রাখে, যেন ভেলা থেকে সমুদ্রের ভেতরে পড়ে না যায়। কিন্তু বাকি সবাই তাদের ব্যালেন্স ধরে রাখতে পারলেও থর এমনটা করতে পারেনি। একসময় হঠাৎ করে বাতাসের ধাক্কায় থর ছিটকে সমুদ্রের ভেতরে পড়ে যায়। তবে তার ভাগ্য ভালো ছিল, বাকি সঙ্গীরা তাকে কোনো রকম করে আবারও নৌকায় তুলে নেয়। এর মাঝে থর তো আবার সাঁতারও জানতো না। তাহলে আজ যদি তার সাথীরা না থাকতো, হয়তো এই যাত্রাই হতো থরের জীবনের শেষ যাত্রা। তবে হাজার কষ্ট হলেও তারা সবাই আজকের এই ভয়ঙ্কর তুফানের হাত থেকে বেঁচে যায়। কিন্তু থর সহ সবাই এখন ভালোভাবেই বুঝতে পারছিল তাদের এই যাত্রা কোনোভাবেই সহজ হবে না। সামনে তাদের যে আরো কত ভয়ঙ্কর সমস্যার মোকাবেলা করতে হবে তা এখনো সবার অজানা। এভাবে করে আজকের রাত পার হয়ে যায়। পরদিন সকাল, যখন থর ঘুম থেকে ওঠে সে দেখতে পাচ্ছিল তাদের ভেলাটি আর আগের অবস্থায় নেই। গতকাল রাতের ঝড়ের কারণে নৌকার বিভিন্ন জায়গা ভেঙে গেছে। এদিকে হারমন তার সাথে একজন বন্ধুকে নিয়ে নৌকার ভাঙা অংশগুলো ঠিক করছিল। তবে সে দেখতে পায় তাদের ভেলার নিচের কাঠগুলো তো পচে যাচ্ছে। মাত্র কয়েকদিনেই তাদের সাথে এই অবস্থা হলে আগামী দিনগুলোতে তাদের সাথে আরো কি ঘটবে। কিন্তু হারমন এই কথা নৌকায় থাকা বাকি সদস্যদের বলেননি, কারণ কাল রাতের ভয় সবার এখনো কাটেনি। আবার আজ এই কথা শুনলে হয়তো আরো বেশি ঘাবড়ে উঠবে। এদিকে আবার দেখতে পাচ্ছিল তাদের রেডিও এখন কাজ করছে না। তাদের একমাত্র যোগাযোগের ব্যবস্থা ছিল তাদের এই রেডিওটি, এটাও তারা এখন হারিয়ে ফেললো। তবে এদিকে আবার একথা ভুলে গেলেও হবে না, তারা এখন বিশাল সমুদ্রের মাঝে অবস্থান করছে, যেখানে ভয়ঙ্কর বড় বড় হাঙর ঘুরে বেড়ায়, যে কোনো সময় তাদের উপর হামলাও করতে পারে। যাই হোক, এভাবে তারা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এখানে আমরা দেখতে পারি তাদের মাঝের একজন ব্যক্তির কাছে 1500 বছর আগের একটি নকশাও ছিল। এই নকশা দিয়েই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। থর নকশাটিকে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারে তারা এখন পর্যন্ত সঠিক রাস্তা দিয়ে যাচ্ছিল। আর এখন পর্যন্ত তারা প্রায় 1200 কিলোমিটার পাড়ি দিয়ে ফেলেছে। এর মানে তাদের আরো 6000 কিলোমিটার পাড়ি দিতে হবে। এর মাঝে একদিন থর লক্ষ্য করে তাদের ভেলা থেকে খানিকটা দূরে বিশাল এক হাঙর ঘুরে বেড়াচ্ছিল। তবে এটা নিয়ে তাদের তেমন কোনো চিন্তা নেই, কারণ হাঙরটি তাদের নৌকা থেকে অনেকটা দূরে। কিন্তু ঠিক এমন সময় হারমন লক্ষ্য করে তাদের ভেলার নিচে কিছু একটা রয়েছে। একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করলে দেখা যায় এটা তো অন্য আরেকটি বিশাল হাঙর। এটা দেখার পর তাদের মাঝের প্রায় সবাই অনেকটাই ভয় পেয়ে যায়। এমনও তো হতে পারে পানির নিচে থেকে হাঙরটি তাদের ভেলায় আঘাত করবে। এজন্য তারা সবাই এখন বুঝতে পারছিল না এখন কি করা যায়। এমন সময় হারমন বলে, আমি একটি ধারালো অস্ত্র নিয়ে হাঙরের উপর আঘাত করব। কিন্তু থর তাকে এমনটা করতে বারণ করছিল। কিন্তু এদিকে হারমন তার কোনো কথাই শোনেনি। সে হঠাৎ করে এই ভেলার সাথে বাঁধা অ্যাঙ্কার দিয়ে হাঙরের দিকে ছুড়ে মারে এবং নিমিষেই যেন হাঙরটি চারিদিকে দৌড়ানো শুরু করে দেয়। এদিকে তাদের ভেলার সাথে বাঁধা রশিটির কারণে তারা নিজেরাও চারিদিকে গোল গোল করে ঘুরছিল। এক সময় তো ভেলা থেকে সবাই পড়েই যাবে, ঠিক এমন সময় হাঙরের গা থেকে অ্যাঙ্কারটি খুলে যায়। আর এভাবে করে তারা আবারও অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেল। কিন্তু সামনে তাদের আরো খারাপ দিন অপেক্ষা করছিল। তাদের এই সমুদ্রের মাঝে আজ প্রায় 25 দিন পার হয়ে গেছে এবং এখন তাদের খাবার সংকট শুরু হয়েছিল। নৌকার ভেতর এখন আর পর্যাপ্ত পরিমাণ খাবার নেই। এর মাঝে আবার তাদের রেডিওটিও খারাপ হয়ে গেছে। তাহলে এখন এই বিশাল সমুদ্রের মাঝে সার্ভাইভ করতে হবে, তাদের অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এভাবে প্রচন্ড রোদের মাঝে না খেয়ে তারা আর কয়দিনই বা চলতে পারবে। কিন্তু থর সহ তাদের মাথায় তারা এমন কোনো উপায় এখনো খুঁজে পায়নি তারা আসলে কি করবে। এদিকে হারমন না খেয়ে আজে বাজে কল্পনা করতে শুরু করে দেয়। তার মনে হচ্ছিল হয়তো হঠাৎ করেই তাদের ভেলার সব রশি খুলে যাবে, আর সেই সাথে তারা এই বিশাল সমুদ্রের মাঝে তলিয়ে যাবে। এরপর রাত হয়ে পরদিন সকাল হয়ে যায়। ভিডিওর প্রথম দিকে বলা সেই একনোগ্রাফারের কথা তো আপনাদের মনেই আছে। লোকটির নাম ছিল শ্যাম। শ্যাম এখানে ছোট্ট একটি লাইভ বোর্ড নিয়ে তাদের ভেলা থেকে খানিকটা দূরে যায়, যেন এক ফ্রেমে তাদের সবার ছবি সে তুলতে পারে। কিন্তু এর মাঝে আমরা দেখতে পাচ্ছিলাম তার লাইভ বোর্ডের দিকে একটি হাঙর ধীরে ধীরে এগিয়ে আসছিল। তবে এদিকে ভেলা থেকে থর আগেই হাঙরটিকে দেখতে পারে
এবং তাড়াতাড়ি করে সবাই মিলে লাইফ বোর্ডের দড়ি টেনে ধরে তাকে আবারও ভেলায় তুলে নিয়ে আসে। এভাবে শ্যাম তার জীবন বাঁচাতে পারলো। এরপর আরো কয়েকদিন পার হয়ে যায় এবং একদিন সকালে আমরা সেই পাখিটিকে দেখতে পাচ্ছিলাম যে উড়ে ভেলা থেকে সমুদ্রের অনেকটাই ভেতরে চলে গিয়েছিল। এই সুযোগে সমুদ্রে থাকা হাঙর হঠাৎ করেই পাখিটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং নিমিষেই পাখিটিকে খেয়ে ফেলে। ভেলা থেকে পাখির মালিক, যার নাম চার্লি ছিল, সে অসহায়ের মতো শুধু দেখতেই থাকে। কিন্তু চার্লির পাখিটি তার এতটাই প্রিয় ছিল যেন সে তাকে কোনোভাবেই ভুলতে পারছিল না। এজন্য রাগের মাথায় চার্লি ভেলার উপর থেকে সে হাঙরের লেজকে শক্ত করে ধরে ফেলে এবং টান দিয়ে ভেলার উপরে নিয়ে আসে। উপরে এসে তার ধারালো অস্ত্র দিয়ে হাঙরের পেট কেটে সে তার পাখিটিকে বের করার চেষ্টা করছিল। কিন্তু চার্লি হয়তো জানতো না এটা তার বোকামি ছাড়া আর কিছুই না। উল্টো সে আরো সবার বিপদ ডেকে আনলো, কারণ হাঙরের রক্ত ভেলার চারদিকে ছড়িয়ে পড়েছে। এমনটা হলে চারপাশ থেকে বাকি হাঙররা চলে আসবে। আর একটু পর আমরা দেখতে পাচ্ছিলাম ঠিক এমনটাই হলো। অনেকগুলো হাঙর একসাথে তাদের ভেলার নিচে ঘুরতে শুরু করে এবং হয়তো যে কোনো সময় তাদের উপর হামলাও করবে। এটা দেখে হারমোন অনেকটাই ঘাবড়ে ওঠে। তাড়াতাড়ি করে একটি কাঠের বাক্স তার সাথে নিয়ে আসে। হারমোন তাদের সবাইকে বলে, আমার মাথায় একটা উপায় এসেছে। যদি আমরা এই তারগুলো হাঙরের গায়ে আটকে দেই তাহলে অনেক তাড়াতাড়ি আমরা এখান থেকে অনেকটা পথ পাড়ি দিতে পারবো। হারমোনের কথায় সবাই রাজি হলেও থর তার কথায় রাজি ছিল না। সে বলে, আমরা কোনো প্রকার মডার্ন প্রযুক্তি ব্যবহার করব না। আমরা আজ থেকে 1500 বছর আগে সে আদিবাসীরা যেভাবে সমুদ্রে পাড়ি দিয়েছিল ঠিক একইভাবে আমাদের যেতে হবে। এছাড়া অন্য কোনো উপায় আমাদের কাছে থাকলেও তো আমাদের ব্যবহার করা যাবে না। এই কথা বলে থর হারমোনের থেকে তারগুলো নিয়ে পানিতে ফেলে দেয়। থরের এমন কাজ দেখে হারমোন এতটাই রেগে ওঠে, রাগের মাথায় সে তার পা পিছলে গিয়ে সমুদ্রের ভেতরে পড়ে যায়। আর সমুদ্রে থাকা হাঙরগুলো হারমোনের উপর আক্রমণ করতেই যাচ্ছিল, ঠিক এমন সময় উপর থেকে তার একজন বন্ধু হারমোনকে রশি দিয়ে টেনে ভেলার উপরে তুলে নিয়ে আসে। হয়তো আর একটু দেরি হলেই হারমোন তার জীবন এখানে হারিয়ে ফেলতো। তবে তাকে উপরে তুলে এনে বাকি সবাই আবারও শান্ত হয়ে ওঠে। সে এখন বুঝতে পেরেছে তাদের সবার এক হয়ে এই বিশাল সমুদ্র পার করতে হবে, তা না হলে তারা কখনো এখান থেকে বের হতে পারবে না। বাকি সদস্যরা ওয়াদা করে তারা এখন থেকে এক হয়ে কাজগুলো করবে। এভাবে করে আবারও 1 মাস পার হয়ে যায়। গত 2 মাসে তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে, তারা শারীরিক এবং মানসিকভাবে তাদের ভারসাম্য হারিয়ে ফেলেছিল। সমুদ্র থেকে যাই ধরতে পারতো তা দিয়েই তাদের দিনগুলো পার হচ্ছিল। শুধু খাবারের সমস্যাটাই তাদের ছিল না। এখন তাদের ভেলার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে, যে কোনো সময় মাছ দিয়ে ভেঙেও যেতে পারে। তার উপর আবার সমুদ্রের রাস্তাও তারা এখন হারিয়ে ফেলেছে। তাদের নৌকা যে আসলে কোন দিকে যাচ্ছে এটা তারা নিজেরাও বুঝতে পারছে না। কিন্তু একদিন হঠাৎ করেই তাদের মাঝের একজন ব্যক্তি দূরবীন দিয়ে দেখতে পারে তারা আসলে যেদিকে যাচ্ছে এই রাস্তাটাই ঠিক ছিল। তারা পলিনেশিয়ার দিকেই এগোচ্ছে। দূরবীন দিয়ে সামনের দিকে কিছু একটা দেখতে পাই, হয়তো কোনো বন্দর বা কোনো দ্বীপ হবে। এটা দেখার পর সে তাড়াতাড়ি করে ভেলায় থাকা সবাইকে জানিয়ে দেয় তারা শেষ পর্যন্ত পলিনেশিয়ার দ্বীপের কাছে চলে এসেছে। তার মুখে এই কথা শোনা মাত্রই সবার আত্মবিশ্বাস যেন হঠাৎ করেই অনেকটা বেড়ে যায়। তাদের মুখে বিজয়ের হাসি দেখে আমরা বুঝতে পারছিলাম তারা সবাই আসলে কতটা খুশি। কিন্তু এখনই এতটা খুশি হলেও চলবে না, কারণ তাদের নৌকা থেকে সমতল ভূমি এখনো অনেকটাই দূরে। হয়তো আরো কয়েকদিন লেগে যাবে দ্বীপের কিনারা পর্যন্ত পৌঁছাতে। তবে এর মাঝে থর তার রেডিও দিয়ে আমেরিকার শহরে থাকা সবাইকে একটা মেসেজ পাঠিয়ে দেয়। রেডিওটিও তারা আগেই সারিয়ে ফেলেছিল এবং শহরে থাকা সবাইকে জানিয়ে দেয় তাদের এই যাত্রা প্রায় শেষের দিকে। তারা আর কয়েকদিনের ভেতরেই পলিনেশিয়ায় পৌঁছাবে এবং এই যাত্রায় তাদের তেমন কিছুই হয়নি। তারা সবাই এখনো অক্ষত অবস্থায় আছে। এদিকে শহরে থাকা রেডিওতে তাদের মেসেজ পাওয়া মাত্রই তাদের এই খবর আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। থর সহ বাকি সবার পোস্টার এবং ব্যানার শহরের জায়গায় জায়গায় লাগানো হচ্ছিল। এমনকি তাদের পরিবারকেও সরকার থেকে বিভিন্ন রকম ফান্ড প্রদান করা হয়। এদিকে সমুদ্রের মাঝে দেখা যাচ্ছিল থর এবং তার বাকি সাথীদের। তারা ধীরে ধীরে করে পলিনেশিয়ার দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছিল। এভাবে সারাদিন পার হয়ে রাত নেমে আসে আর আমরা দেখতে পারি থর সহ ভেলার সবাই শুয়ে একে অপরের সাথে গল্প করছিল। এখানে থর সবাইকে বলে, ওই যে দূর আকাশে তোমরা তারাটি দেখতে পাচ্ছ, ঠিক আজ থেকে 1500 বছর আগে সেই আদিবাসীরাও এই তারা ধরে সামনের দিকে এগিয়েছিল। হয়তো আজ থেকে কয়েক মাস আগে আমাদের জীবন অন্যরকম ছিল। আমাদের জীবনের এই যাত্রাকে আমরা আজীবন মনে রাখবো। এরপর রাত পার হয়ে পরের দিন সকাল হয়ে আসে। সময়টা এখন 1947 সালের 4 আগস্ট। এর মানে তাদের এই সমুদ্রের মাঝে প্রায় 4 মাস হয়ে গেছে। এবং সকালবেলা উঠে চার্লি তাদের সামনে একটি পাখি দেখতে পারে।
এর মানে হলো আশেপাশে অবশ্যই কোনো সমতল ভূমি রয়েছে। এটা দেখে সবাই খুশিতে আত্মহারা হয়ে ওঠে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আজ কতদিন হয় তারা ভালো কোনো খাবারও খায়নি। এভাবে আরো কয়েকদিন পার হয়ে যায় এবং শেষ পর্যন্ত তাদের সামনে একটি দ্বীপ দেখা যাচ্ছিল। এর মানে তারা মোট 4000 কিলোমিটার পাড়ি দিয়ে সেই পলিনেশিয়ার দ্বীপের কাছে চলে এসেছে। কিন্তু সমস্যা হলো তারা এখনো কিনারা পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিনারায় পৌঁছানোর আগেই তাদের আরেকটি বড় বিপদের মোকাবেলা করতে হবে। আর সেই বিপদটি হলো সমুদ্রের মাঝের বিশাল বড় বড় ঢেউ। কারণ আমরা জানি সমুদ্রের মাঝের কোনো এক দ্বীপের কিনারে অনেক বড় বড় ঢেউ বারবার ধাক্কা দেয়। এই ধাক্কার মাঝে কেউ যদি একবার পড়ে যায় তাহলে তার জীবন সে হারিয়ে ফেলতে বাধ্য হবে। এবং এখানে তাদের সাথে ঠিক এমনটাই হচ্ছিল। তবে তবে যদি এতটা পথ তারা পাড়ি দিতে পারে তাহলে বিপদের মোকাবেলাও তারা করতে পারবে। এতটুকু আত্মবিশ্বাস তো সবার ভেতরেই ছিল। এই জন্য হারমুন তার একটি ক্যালকুলেশন সবাইকে বলে দেয়। সে বলে সমুদ্রের মাঝে প্রতি 13টা ঢেউয়ের ভেতরে একটা ঢেউ ছোট হয়ে থাকে আর বাকি 12টা ঢেউ বড় হয়। এজন্য আমাদের প্রতি 12টা ঢেউ পার হলে সেই ছোট ঢেউ আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এভাবে বারবার করতে পারলে আমরা কিনারা পর্যন্ত পৌঁছাতে পারবো। এরপর হারমোনের কথা মতো তারা সবাই মিলে ভেলার পাল একদম উপরে তুলে দেয় এবং ধীরে ধীরে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। এখন পর্যন্ত সবকিছু তাদের পরিকল্পনা মতোই চলতে থাকে। কিন্তু খানিকটা দূরে যাওয়ার পরে হঠাৎ করেই ভেলার পালের দড়ি ছিঁড়ে যায়। আর যে বিপদের ভয় তারা পাচ্ছিল ঠিক এমনটাই তাদের সাথে ঘটলো। আর নিমিষেই বড় বড় ঢেউয়ের সাথে ভেলার ধাক্কা লেগে যায়। এখন তাদের বাঁচানোর মতো উপরওয়ালা ছাড়া আর কোনো উপায়ই নেই। সবাই প্রার্থনা করতে থাকে যেন কোনোভাবে তারা কিনারা পর্যন্ত পৌঁছায়। সমুদ্রের ঢেউ চিরে তাদের ভেলাটির সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল। তবে এর মাঝে থরের সাথে ঘটে যায় আর এক বিশাল বিপদ। এক ঢেউয়ের ধাক্কায় হঠাৎ করে থর ভেলা থেকে পানির ভিতরে পড়ে যায়। আমরা এর আগেই জেনেছিলাম সে কিন্তু সাঁতার জানতো না। তাহলে কি থর এই ঢেউয়ের কবল থেকে বেঁচে ফিরতে পারবে না? সমুদ্রের ভিতরে পড়ে যাওয়ার পরে থরের সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ছিল। কিভাবে ছোটবেলায় সে হাড় কাঁপানো বরফের পানিতে পড়ে গিয়েছিল। কিন্তু এবার তার আর কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই। কারণ থর যেখানে পড়ে গিয়েছিল এটা সমুদ্রের একদম কিনারায়। এই জায়গায় থর চাইলেও ডুবতে পারবে না। এবং সেই সাথে শেষ পর্যন্ত তারা পলিনেশিয়ার দ্বীপের কিনারে পৌঁছে গেছে। দূরে থেকেই আমরা আইল্যান্ডের সমস্ত দৃশ্য দেখতে পাচ্ছিলাম। এর ভিতরে সেই আদিবাসীরা থাকতো। দ্বীপের একদম কিনারে দাঁড়িয়ে থর কান্নায় ভেঙে পড়ে। দীর্ঘ 4 মাস এবং 4000 কিলোমিটার পাড়ি দিয়ে শেষ পর্যন্ত তাদের এই দুর্গম যাত্রার সমাপ্তি ঘটলো। এখানে তারা সবাই একে অপরকে শুভেচ্ছা জানায়। হয়তো সবাই এক হয়ে কাজ না করলে তারা এতদিন পর্যন্ত আসতেই পারতো না। এরপর সবাই মিলে দ্বীপের কিনারায় একটি ক্যাম্প বসায়। আর এখান থেকে রেডিওর মাধ্যমে আবারও আমেরিকা একটি মেসেজ পাঠিয়ে দেয় তারা শেষ পর্যন্ত পলিনেশিয়ার দ্বীপের ভিতরে পৌঁছে গেছে। এই খবর পাওয়া মাত্রই বিবিসি নিউজ সহ শহরের বিভিন্ন চ্যানেলে এই খবর ছড়িয়ে যায়। এই দুর্গম যাত্রার কথাই বারবার প্রচার করা হচ্ছিল। গল্পের একদম শেষ পর্যায়ে 1947 সালে ঘটে যাওয়া সেই ঐতিহাসিক 6 জন ব্যক্তির সত্যিকারের ছবি দেখানো হয়, যাদের জীবন কাহিনী থেকে এই মুভির সূচনা হয়েছিল। এরপরে থর নামের সেই ব্যক্তি এখানেই কিন্তু থেমে থাকেনি। এরপর সে এরকম আরো অনেক বই লিখেছিল। আমাদের আজকের ঐতিহাসিক সার্ভাইভাল কাহিনী আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।